রাস্তা দাঁড়া দাঁড়া কাপড় বিক্রি করে। পুলিশ সম্ভবত ওদেরকে ধাবর দিচ্ছে, তো দৌড়ে এখানে আসে। ওরা কিছু সময় আত্মগোপন করেছিল, আবার যাচ্ছে। মানে পুলিশ আসলে ওরা দৌড় দেয়, পুলিশ চলে গেলে আবার ওদের বেচা কেনা শুরু হয়। মাঝে মাঝে পুলিশ ধরেও ফেলে। সেদিন দেখলাম যে ওই এক বাংলাদেশি ছেলে ধরা পড়ে গেছে। অনেক বাংলাদেশি আছে এখানে, আফ্রিকান আছে, বাংলাদেশি আছে। এদের কথা যেটা শুনলাম যে এরা যার মাধ্যমে আসছে এদেরকে ওই কফিল বলে ওরা মালিকরে, তাদেরকে ওরা ঠিকভাবে বেতন বা চাকরি দিতে পারে না, দেয় না। আবার দেশেও পাঠানোর কোনো সিস্টেম বা ওরা টাকা খরচ করে আসে, ওরা দেশে গিয়ে কী করবে এইসব চিন্তা করে ওরা নিজের জীবন বাঁচানোর জন্য এইভাবে রিস্ক নিয়ে এই হাজিদের মানে যখন যাওয়া আসা রাস্তা সেখানে ওরা এইগুলো বিক্রি করে। একটা নির্দিষ্ট ফিক্সড দামে বিক্রি করে, কারণ ওখানে ফিক্সড দাম বিক্রি করে, কম প্রাইস আর কি। অনেক সময় পুলিশ আসে, একবার পুলিশের রাস্তার দিকে তাকায়, ডান বামে তাকায়, আর একবার কাস্টমারের দিকে তাকায় আর কি। অর্থাৎ কেউ নিলেও তাকে খুব দ্রুত নিতে হবে। একটা মাঝে মাঝে টোপলার একটা পাশ ধরে রাখে, পুলিশ আসলে টোপলা নিয়ে দৌড় দেবে আর কি। এই হচ্ছে এটা। আমি একটা গলির মধ্যে ঢুকলাম, দেখলাম পাহাড়ের মতন উপর দিয়ে উঠে গেছে গলিটা। ভাবলাম এর ভিতর কী আছে। অনেকে সামনে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, অনেকে ওখানে দেখলাম নাস্তা করতেছে। রাস্তার পাশে ওরা ওই যে গালিচা বিছিয়ে দিয়েছে, হয়তো ওদেরই ওইটা ট্র্যাডিশন। ওখানে নিচে বসে ওরা ছেলে মেয়ে সবাই আর কি দেখলাম নাস্তা করতেছে। এদিকে মনে হয় কেউ থাকে। এই যে বাসাগুলো এদের আগের মডেলের বাসা, এই আরবদের। দেখেন এগুলো এখন আস্তে আস্তে 1 বাই 1 ওরা ভাঙতেছে, ভেঙে এই যেরকম টাওয়ার করে, উঁচা উঁচা টাওয়ার করতেছে। এখন যেহেতু ওদের হাতে টাকা এসেছে, ওরা এরকম টাওয়ার করতেছে এই পাহাড়ের মধ্যে। এই যে কিন্তু এটা অনেকটা পাহাড়ের উপরে কিন্তু এই টাওয়ারটা, এটা একটা এখনো কনস্ট্রাকশন কাজ চলতেছে আর কি, এখনো কনস্ট্রাকশন কাজ চলতেছে এটার। এগুলো পাহাড়, ওরা পাহাড়ের মধ্যে দিয়ে এরা বাড়ি করে। আর এই পাহাড়ের উপরে এদের এইসব আগের আমলের ছোট ছোট বাসা। আগের আমলের ছোট ছোট বাসা, কারণ আগে ওদের এত ছিল না, মানে ওদের এত টাকা পয়সা ছিল না আগে। আরবদের এখানে সৌদিতে আগে এত টাকা পয়সা ছিল না, গরিবই ছিল আর কি। যখন তারা তেলের সন্ধান পাইল, খনি, তেলের খনি, স্বর্ণের খনি, তখন ওরা বড় লোক হয়ে গেল খুব দ্রুত। খুব বেশি সময়ের বিষয় না, ধরেন 1950 সালের দিকে গেল ওরা অনেক গরিব। ইতিহাস যদি আমরা দেখি 1950 সালে এদিকে ওরা অনেক গরিব ছিল। আরে এরা আগে এক সময় আসলে এরা ওসমানী খেলাফত অর্থাৎ ওসমানের আন্ডারে ছিল, তুর্কির আন্ডারে আর কি, তুরস্কের আন্ডারে এরা ছিল। পরে ব্রিটিশদের সাথে একটা সুসম্পর্ক করে ওরা একটা ওই তুরস্ক থেকে ওরা স্বাধীন হয়ে যায়, তুরস্ক থেকে ওরা বের হয়ে যায়। বের হয়ে পড়ে ওরা নিজেরাই এই দেশ চালায়, ওই রাজতন্ত্র আর কি। এদেশে যে প্রধান, সে রাজা, সে মারা গেলে তার জেনারেশন থেকে হয়তো তার ছেলে অথবা তার ভাই। এই রাস্তাটা গেছে কোথায় আসলে আমি বুঝতেছি না, রাস্তাটা গেছে কোথায়।
একটা ছেলে গেল, কিন্তু তাকে তো আর দেখতেছে না, রাস্তাও বন্ধ। এখানে কিছু আবার গাছগাছারাও দেখতেছি, ওদিকে খেজুরের গাছ, এখানে পিছনে কি খেজুর বাগান নাকি? সেদিকে একটু যাই। জানি না যাওয়া ঠিক হচ্ছে কিনা, তারপরে একটু যাই। ও, এখানে একটা গেট আছে, সম্ভবত ভিতরে ওদের প্রজেক্টের কাজ চলে। এটা ওদের পিছন সাইডের গেট। ওই ছেলেটা এখানে নাস্তা করতে এসে দিক চলে গেছে। এই সেই খেজুরের গাছ। এগুলো পাহাড়ের শরীর, পাহাড়গুলো দেখেন পাথর, ও আল্লাহ, সব পাথর, কঠিন পাথর। এই হতে হতে পাহাড়, হ্যাঁ, কোনো পাহাড়, সব পাথর। মানে পাথরের উপরে গাছ হওয়া সম্ভব না। আমার মনে হয় এই খেজুর গাছগুলো ওরা আলাদাভাবে মাটি, কৃত্রিমভাবে মাটি এনে লাগিয়েছে, অথবা ওখানে কোনো প্রকার হালকা মাটি থাকতে পারে, কিন্তু আমি হাত দিয়ে দেখলাম পুরোটাই খুবই শক্ত। ও আচ্ছা, এই প্রজেক্ট চলতেছে, তো এটা প্রজেক্টের কিছু সাইডে যায়। এটা মনে করেন একটা বেরি বাদ দিছে আর কি প্রজেক্টের জন্য, ঢালাই দিয়ে। এর উপরে হাইরাস বিল্ডিং আচ্ছা ঠিক আছে, নেমে যাই আমরা, নেমে যাই। এই তো পাহাড় থেকে নামতেছি, এই দিক দিয়ে রাস্তা, মেইন রাস্তা উঠছে। ওদের বসবাস এগুলোই ছিল, হ্যাঁ, পাহাড়ের উপরে ছোট ছোট বাসা একসময় ছিল। এগুলো একটু আগের মডেলের বাসা, কিন্তু এর আগের মডেলের বাসা আরও খারাপ অবস্থা ছিল। এগুলোই দেখেন মানে অনেকটা জীর্ণশীর্ণ বাসা হয়ে গেছে এখন, সেই আমলের বাসা, হয়তো 80-র দশকের বাসা। তার আগে যে বাসাগুলো ছিল হয়তো আরও ছোটো সাইজের ছিল, কারণ যে বাসাগুলো আগের মডেলের বাসাগুলো খুব ছোট ছোট, মনে করেন 1 শতক 1.5 শতকের মধ্যে একটা দোতলা বাসা এখন দেখি, সেগুলো ভেঙে ফেলতেছে। আর এখন যে বাসাগুলো হয় এগুলো অনেক বড় বড় এরিয়া নিয়ে হাইরাইজ বিল্ডিং করতেছে, অনেক বড়। মনে করেন একটা বিল্ডিংয়ের এরিয়া আমরা যদি বলি, আমার 5 বিঘার 6 বিঘা 10 বিঘার নিচে না, 15 বিঘা হতে পারে এক একটা বিল্ডিংয়ের এরিয়া, ফ্লোরের এরিয়া। যে বিল্ডিং যেমন হিলটন, ইন্টারকন্টিনেন্টাল, যে হোটেলগুলো, প্রত্যেকটা এরিয়া মনে হয় কয়েক বিঘা হবে, এত বড় ফ্লোর। মানে কোনো একটা ফ্লোরে বিভিন্ন, মানে ওদের প্রত্যেকটা 5 স্টার বা ওইসব হাইরাইজ বিল্ডিংয়ের 1 থেকে 3-4 তলা পর্যন্ত মোটামুটি ওদের সুপার মার্কেট বলে ওগুলো থাকে। দেখা গেছে যে একটা ফ্লোর শেষ করতে অনেক সময় লেগে যায়, এত বড়। এখানে মানে কেউ থাকে, এখানে আসলে যারা থাকে, ওই যে এখানে যারা দোকান দেয়, অনেক বাঙালি পাকিস্তানি, ওরা এখানে প্রচুর দোকান আছে ওদের, হাজিদের কাছে ওরা মালামাল বিক্রি করে, কাপড়, তসবি, টুপি, জুতা। তারা এখন পাহাড়ের উপর থাকে। এটা একটু ফ্রন্ট সাইড বলে এখানে বাসা এত বেশি নাই, কিন্তু পিছনের দিকে আরও আছে প্রচুর এরকম ছোটোখাটো 2তলা 3তলা বাসা পাহাড়ের উপরে। ওরা পাহাড়ের উপরেই থাকে, ওখানে একটু কম দামে থাকে আর কি, কারণ সামনে থাকার মতন ওদের যে অ্যাবিলিটি সেটা নাই। কিন্তু ওঠা নামা একটা বিশাল কষ্টের বিষয়, আসলে মাঝে মাঝে একটু চিন্তা করি যে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব জায়গায় হাঁটাহাঁটি করেছিলেন, হ্যাঁ, উম্মতের কাছে এইসব জায়গায় হাঁটাহাঁটি করে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করেছিলেন মক্কা 13 বছর লাইফে। এখন তো একটু ওয়েদার ঠান্ডা, কিন্তু গরমের সময় এখানে 20-30 সেকেন্ডও দাঁড়ানো যায় না, এত গরম পড়ে।
এইসব জায়গায় এই যে উঁচা উঁচা পাহাড় এগুলো গায়ে ঘেসে ঘেসে যাওয়া রিয়েলি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, মানে কত কষ্ট যে করছে ওনারা। আর এই এখানকার লাইফও খুব কষ্টের লাইফ। আগে তো ওই সময় এসিও ছিল না, ওইভাবে ইলেকট্রিসিটিও ছিল না। হ্যাঁ, তো সেই অবস্থায় এই উত্তপ্ত মরুভূমি, পাথরের পাহাড়, উপরে উপরে ওঠা নিচে নামা, যাদের বাসা উপরে তাদের তো উপরে উঠতেই হয়, তাদের জন্য আসলে অনেক কষ্টকর। ওনারা এইসব জায়গায় ওনারা হেঁটে হেঁটে, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে হেঁটে হেঁটে এই উম্মতের কাছে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করেছিলেন, কিন্তু মক্কার বেশিরভাগ মানুষ ওনাকে চিনতে পারে নাই। দ্যাটস ওয়াই ওনাকে এই জায়গা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে। আর না হলে তো উনি ওনার জন্মভূমি ছাড়তেন না। ওনার তো অনেক কষ্ট হয়েছিল ওই জন্মভূমি ছাড়তে। প্রত্যেকের জন্মভূমি তার কাছে প্রিয় থাকে সবসময়, এবং এটা ছাড়া খুবই কঠিন। আরও খারাপ লাগবে যখন নিজের পরিবারের লোকরা তাকে মারতে চায়, তাদের অত্যাচারে চলে যেতে হয়। তো ওনার অবস্থা হয়েছিল যে ওনার আশেপাশে যারা ছিলেন যেসব মানে কাফেরদের সর্দার, ওনারই আত্মীয় স্বজন, কুরাইশদেরই, আবু জেহেল ওনার সম্পর্কে চাচা হন, উনি নেতা ছিলেন। আরও যারা যারা ছিল, আবু লাহাব চাচা হন, সবাই ওনার পরিবারের লোক। অথচ ওনাকে ওনারা অনেক কষ্ট দিয়েছে এবং শেষে মারার জন্য চলে গিয়েছিল। তো সেই রাত্রেই উনি এখান থেকে চলে যান। প্রথমে 3 দিন যা বলে সুরে আত্মগোপন করে তারপর ওখান থেকে উনি মদিনার দিকে রওনা দেন। এই যে এখানে এই যে পাকিস্তানি একটা রেস্টুরেন্ট, এদিকে আর বাসা নাই, যা আছে এগুলো মনে হয় ভাঙাচোরা কিছু বাসা, হয়তো বা ম্যাচ সিস্টেমে এরা থাকে যারা এখানে পেশাদার আর কি। আর এমনি এখানে এই একটা তালাবদ্ধ, এটা কি আমি জানি না, হোটেল ছিল হয়তো বা, কিন্তু চলে না মনে হয়, বন্ধ হয়ে গেছে এগুলোর ভিতরে। এগুলো হয়তো বা হোটেল হাজিদের, একটু কম খরচে হাজিদের হোটেল এগুলো হতে পারে, কোনো মানেন না, স্টার মানেন না। আর এইগুলো হচ্ছে পাকিস্তানি রেস্টুরেন্ট। পাকিস্তানি রেস্টুরেন্ট, এখানে একটা চার্ট আছে, কোনটার কত দাম, চার্ট। ওনারা এইভাবে খান, কার্পেটে বসে খান, এটা ওনাদের ট্র্যাডিশন হতো বা সন্ন্যত আদায় হয়, ক্রিয়া তৃপ্তি করে এখানে বসে নিজেদের ক্ষোভ এখানে মেয়েরা খায়, এটাতে মেয়েরা খায়। একটু অপরিষ্কার আর কি জায়গাটা, একটু অপরিষ্কার। সাব স্টেশন মনে হচ্ছে, একটু রিস্কি পয়েন্ট, যদিও ওরা একদম সব সেফটি সব কিছু এরা এখানে এনশিওর দেখতেছি, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, সব কিছু আপনার প্রোটেক্টেড। এই যে এখান থেকে বের হলে এই জায়গায় উঠছে, এটা কিন্তু অনেকটা কাছে, হারাম শরীফের খুবই কাছে, কিন্তু পিছন সাইডে গেলে বোঝা যায় যে জেনারেশন গ্যাপ। হ্যাঁ, এই দিকটায় আসলে চেনা যায় না মক্কার চেহারা, আর পিছনে গেলে তো দেখলাম মক্কার চেহারা কি অবস্থা, দেখাইলাম। ওগুলো 80 দশকে বাসা, আর এগুলো হচ্ছে রিসেন্ট তৈরি, চকচক করতেছে সব। হ্যাঁ, সব চকচক করতেছে, এইগুলো হচ্ছে প্রধান। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই ভাই বন্ধুরা, আজকে রাখি। হোটেলের দিকে যাচ্ছি, ফজর নামাজ শেষ করে হঠাৎ করে এই গলিটা দেখলাম, ভাবলাম কি আছে একটু দেখার জন্য গেলাম। এখন হোটেলে যাচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।